নমস্কার, আমি বোধিসত্ত্ব চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আজকের আমাদের আলোচনা হবে ভারতবর্ষের শেয়ার বাজারের 10টা সেক্টরের 10টা সেরা কোম্পানি অথবা বাদশাহ যাদের বলা চলে। এইবার বাদশাহ কেন বলছি সেই কারণটা বলে দেবো। তার আগে দেখে নিন, আমি 10টা কোম্পানির নাম আগে থেকেই লিখে রেখেছি। এরা নিঃসন্দেহে এই কোম্পানিগুলোর অধিকাংশ নামই হয়তো আপনারা জানেন, কিন্তু কেন এরা নিজের সেক্টরের নিজের সেক্টরে সেরা, সেটা নিয়ে আলোচনাটা আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে শুরু করি আজকের এই এপিসোডটা। দেখুন, প্রথম যে আমি নাম দিচ্ছি টপ 10 কোম্পানিজ, আসল নাম কেন এরা 10টা সেক্টরের বাদশাহ। কি সেই 10টা কোম্পানি? রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এশিয়ান পেন্টস, হিন্দুস্তান ইউনিলিভার, এইচডিএফসি ব্যাংক, পিডিলাইট ইন্ডাস্ট্রিজ, টিসিএস মানে টাটা কনসালটেন্সি লিমিটেড, মারুতি, সান ফার্মা, টাইটান এবং লারসেন অ্যান্ড টুব্রো। এই 10টা কোম্পানি দেখুন, এর অধিকাংশ কোম্পানি যদি খেয়াল করে দেখেন এরা হচ্ছে নিফটি 50 কোম্পানি, কেবলমাত্র একটি কোম্পানি বাদ দিয়ে, সেটা হচ্ছে পিডিলাইট ইন্ডাস্ট্রিজ। তাহলে একের পর এক আমরা আজকে আলোচনায় আসি কেন এরা নিজের সেক্টরে শ্রেষ্ঠতম কোম্পানি, ভারতবর্ষের অন্যতম সেরা কোম্পানি। শুরু করা যায় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ দিয়ে। ভারতবর্ষের সর্বোচ্চ মার্কেট ক্যাপিটালাইজেশন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের, 13 লক্ষ কোটি টাকার উপর তার মার্কেট ক্যাপিটালাইজেশন। 2 নম্বর হচ্ছে তার নেট প্রফিট 53,000 কোটি টাকার কাছে। এটাও কিন্তু এই নেট প্রফিটের দিক থেকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কিন্তু ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ কোম্পানি, অন্তত প্রফিটের দিক থেকে। কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ একটা সিঙ্গেল কোম্পানি নয়। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ যেভাবে দিনের পর দিন নিজেকে উন্নত করে চলেছে, তার বিভিন্ন ভার্টিকালস তৈরি হয়েছে, অর্থাৎ তার বিভিন্ন ধরনের কোম্পানি তৈরি হয়েছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ একটা ফ্ল্যাগশিপ নেম। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কি ব্যবসা? রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের রয়েছে ইনফরমেশন টেকনোলজি, টেলিকম, পেট্রোকেমিক্যালস, রিফাইনারিজ, রিটেলিং। এইগুলো হচ্ছে তার মেন ভার্টিকালস। দেখুন, রিটেলিংয়ে রিলায়েন্স ভারতবর্ষের সর্বোচ্চ বেশি মার্কেট ক্যাপচার করে রেখেছে। 1 নম্বর। 2 নম্বরে রিলায়েন্স জিওর ক্ষেত্রে রিলায়েন্স, যেটা কিনা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের একটি অংশ, সেই রিলায়েন্স জিওর মোট মার্কেট ক্যাপচার হচ্ছে 38%, অর্থাৎ তার টোটাল মার্কেট, ভারতবর্ষের সমগ্র মার্কেটের 38%ই কিন্তু রিলায়েন্স জিও। রিলায়েন্স রিটেল তার নিজের সেক্টরে নিজের জায়গায় সবচেয়ে বড় রিটেলিং কোম্পানি। তা পেট্রোকেমিক্যালসের দিক থেকে রিলায়েন্স পেট্রোকেমিক্যালস ভারতবর্ষের সবচেয়ে বড় কোম্পানি, অর্থাৎ রিলায়েন্সের যে এমনকি রিফাইনারিজ যদি কথা বলেন, রিফাইনিংয়ের কথা যদি বলেন, সেক্ষেত্রেও কিন্তু ওএনজিসিকে ছাড়িয়ে গিয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। অর্থাৎ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের যে কটা ভার্টিকালস রয়েছে তার সব কটাতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ শ্রেষ্ঠ। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে রিলায়েন্সের চেঞ্জ। তার দেখুন, রিলায়েন্স প্রথমে শুরু করেছিল একটা টেক্সটাইল কোম্পানিজ থেকে, সেখান থেকে সে আস্তে আস্তে কিন্তু সে নিজেকে বদলাতে শুরু করলো। সে আস্তে আস্তে অয়েল এবং পেট্রোকেমিক্যালসে চলে এলো। অয়েল অ্যান্ড পেট্রোকেমিক্যালস থেকে সে বুঝতে পারলো যে সমাজ বদলাচ্ছে, পৃথিবী বদলাচ্ছে, চাহিদা, দৃষ্টিভঙ্গি সব কিছু বদলে যাচ্ছে। সুতরাং সে নিজেকে আরও ডাইভার্সিফাই করলো। আজ থেকে এখন না, 10 বছর আগে থেকে তারা অপটিক্যাল ফাইবার বসাতে শুরু করলো। 1.5 লক্ষ কোটি টাকা তারা ইনভেস্ট করলো এই অপটিক্যাল ফাইবার বসাবার জন্য সারা ভারতবর্ষ জুড়ে, এবং তার ফলশ্রুতি হচ্ছে আজকের রিলায়েন্স জিও। এবং শুধু তাই না, এই ই কমার্সের যুগে রিলায়েন্স বুঝতে পেরেছিল যে ই কমার্স ফিজিক্যাল যে আপনার এক্সিস্টেন্স, ফিজিক্যাল যে কমার্শিয়াল যে সেক্টরসগুলো বা স্পেসেসগুলো, তার থেকেও ছাপিয়ে যাবে ই কমার্স। সেটা বুঝে নিয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কিন্তু ই কমার্সে পদার্পণ করলো রিলায়েন্স রিটেলের মাধ্যমে। অর্থাৎ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এমন একটা অসাধারণ কোম্পানি যে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু খুব দ্রুত নিজেকে বদলে ফেলছে। শুধু তাই নয়, সে ভবিষ্যৎটা দেখতে পাচ্ছে, এবং সে তার আগে থেকে, অন্তত 1 যুগ আগে থেকে সে ভবিষ্যতে কি হতে পারে সেটা আন্দাজ করে সে কিন্তু নিজেকে বদলাতে শুরু করছে। সেই জন্য রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কিন্তু ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ কোম্পানি। এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজকে এখন কিন্তু কোনো একটা বিশেষ সেক্টর না বলে একটা কংগ্লোমারেট বলা যেতে পারে, অর্থাৎ যার অনেকগুলো ব্যবসা একই সঙ্গে রান করছে। এরপর চলে আসি হচ্ছে এশিয়ান পেন্টস।
আপনারা হয়তো এশিয়ান পেন্টসের নাম কেবল পেন্টস কোম্পানি হিসাবে শুনে থাকবেন, কিন্তু বাস্তবে হচ্ছে যে এর থেকে বড় টেকনোলজিক্যাল কোম্পানি ভারতবর্ষে নেই। চমকে যাচ্ছেন। মজার ব্যাপার হচ্ছে যে এশিয়ান পেন্টসের একমাত্র কম্পিটিটর হচ্ছে হিন্দুস্তান ইউনিলিভার, অন্তত ইন টার্মস অফ ডিস্ট্রিবিউশন অ্যান্ড নেটওয়ার্ক। কি দুরন্ত নেটওয়ার্ক, কল্পনাতীত নেটওয়ার্ক। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজেরও এত ভালো নেটওয়ার্ক এবং ডিস্ট্রিবিউশন চ্যানেল নেই যা এশিয়ান পেন্টসের রয়েছে। এশিয়ান পেন্টসের কখনো মাল ফুরোয় না যখন একজন এশিয়ান পেন্টসের এমন লেভেলের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক রয়েছে যে সে ইচ্ছে করলে দিনে 3 বার, মনে রাখবেন, দিনে 3 বার অবধি সে তার ডিস্ট্রিবিউটরকে মাল সরবরাহ করতে পারে, যেখানে হিন্দুস্তান ইউনিলিভারের মতন অতি উচ্চমানের কোম্পানি কেবল সপ্তাহে হয়তো 2বার থেকে 3বার সাপ্লাই করতে পারে। এমন তার সাংঘাতিক নেটওয়ার্ক, এমন তার সাংঘাতিক টেকনোলজিক্যাল ওরিয়েন্টেশন। এবং শুধু তাই না, এশিয়ান পেন্টস কিন্তু ভারতবর্ষের প্রায় 40% মার্কেট ক্যাপচার করে রেখেছে। শুধু তাই না, মানুষ যারা যারা আপনার রং ব্যবহার করেন তারা সাধারণত তাদের গোটা জীবদ্দশায় 2বার কি 3বার তারা রং করেন। এবং যেহেতু আমাদের গৃহ বা আমরা যেখানে থাকি সেটা আমাদের সবচেয়ে প্রিয়তম জায়গা, সেই জন্যে মানুষ সবসময় চেষ্টা করে তাদের বাড়িটা সব থেকে ভালো পেন্ট দিয়ে পেন্ট করানো। এবং এশিয়ান পেন্ট সেখানে একদম মানুষের ঘরের মধ্যে ঢুকে গেছে। তাদের সেই বিখ্যাত স্লোগান কুছ ঘর সব ঘর কুছ কেহতে হ্যায়, অর্থাৎ প্রত্যেকটা বাড়ির নিজস্ব ভাষা রয়েছে এবং সেই ভাষাকে উজ্জ্বল দেয় এশিয়ান পেন্টস। এশিয়ান পেন্টসের এই ডিস্ট্রিবিউশন এবং নেটওয়ার্কের ফলে যে সুবিধাটা হয়েছে সেটা হচ্ছে এশিয়ান পেন্টস ইচ্ছা করলে যতই এশিয়ান পেন্টসের যে রংটা ব্যবহার করা হয় সেটা কিন্তু ডিপেন্ড করে পেট্রোলিয়াম প্রোডাক্টসের ওপর, অর্থাৎ তেলের ওপর। যে জ্বালানি তেল গাড়িতে ব্যবহার করা হয় তার একটা বিরাট অংশ কিন্তু পেন্টসের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সুতরাং যদি আপনাদের পেন্টসের এই জ্বালানি তেলের দাম বেড়ে যায়, বৃদ্ধি পেয়ে যায়, সেক্ষেত্রে এশিয়ান পেন্টসের কিন্তু হাতে প্রাইসিং পাওয়ার রয়েছে, অর্থাৎ তারা ইচ্ছে করলে তাদের প্রোডাক্টসের দাম বাড়াতে পারেন। কারণ তারা জানেন যে মানুষ হয়তো জীবনে 3বার পেন্ট করবেন তাদের এই কোম্পানির পেন্ট দিয়ে। কারণ এশিয়ান পেন্টস হচ্ছে বিশ্বের 9 নম্বর সবচেয়ে বড় পেন্টস কোম্পানি এবং ভারতবর্ষের অবশ্যই সবচেয়ে বড় পেন্টস কোম্পানি। সুতরাং এশিয়ান পেন্টসের যে পপুলারিটি, তার যে ব্র্যান্ড নেম, তার যে ট্রাস্টওয়ার্দিনেস, তার যে কোয়ালিটি অফ প্রোডাক্ট, সেটার সঙ্গে কিন্তু তুলনীয় খুব কম কোম্পানি রয়েছে ভারতবর্ষে, সেটা পেন্টস হোক কি অন্যান্য সেক্টর হোক। এবার চলে আসি হিন্দুস্তান লিভার। এইটা স্ট্যাটিস্টিক্স বলে, তথ্য বলে যে ভারতবর্ষের 135 কোটি লোকের মধ্যে অন্তত 90% এমন মানুষ রয়েছেন যারা কোনো না কোনো সময় হিন্দুস্তান ইউনিলিভারের অন্তত একটি প্রোডাক্ট ব্যবহার করেছেন। আপনারা হিন্দুস্তান ইউনিলিভারের কোনো না কোনো প্রোডাক্ট কখনো না কখনো অবশ্যই ব্যবহার করেছেন। এবং হিন্দুস্তান ইউনিলিভার হচ্ছে ফাস্ট মুভিং কনজিউমার গুডস, সেই সেক্টরে পড়ে। তার ফুডস রয়েছে, তার হোম কেয়ার প্রোডাক্টস রয়েছে, তার পার্সোনাল কেয়ার প্রোডাক্টস রয়েছে, এবং সেখানেও কিন্তু হিন্দুস্তান ইউনিলিভারের মার্কেট শেয়ার 35 থেকে 38% মধ্যে, যেটা কোনোভাবেই অগ্রাহ্য করা যাবে না। আচ্ছা, আমি এর মাঝখানে একটু বলে রাখি যে আমি যখন এই বিভিন্ন কোম্পানিগুলো নিয়ে আলোচনা করব, আমি যে পয়েন্টসগুলোর উপর ফোকাস করব, একটা হচ্ছে রিটার্ন অন ইকুইটি, একটা হচ্ছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, একটা প্রাইস আর্নিংস গ্রোথ রেশিও, একটা মার্কেট শেয়ার, একটা হচ্ছে প্রমোটার শেয়ার হোল্ডিং, এবং ডেটার্স টার্ন ওভার রেশিও, অর্থাৎ কত দ্রুত যাদের কাছে এই কোম্পানিগুলো টাকা পাবে তাদের কাছ থেকে কত তাড়াতাড়ি এই কোম্পানিগুলো টাকা আদায় করতে পারছে, সেই জন্য ডেটার্স টার্ন ওভার রেশিও। সবাই রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড নিয়ে প্রধানত আলোচনা করে, কিন্তু প্রাইস আর্নিংস গ্রোথ রেশিও বা মার্কেট শেয়ার বা প্রোমোটার্স হোল্ডিং বা ডেটার্স, এই
টার্নওভার রেশিওটা নিয়ে কিন্তু খুব কম আলোচনাই হয়। আমি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এশিয়ান পেন্টস অ্যান্ড হিন্দুস্তান ইউনিলিভার সম্বন্ধে সংক্ষেপে বললাম। দেখুন, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড আহামরি নয়, তার একটি মাত্র কারণ তারা এই সময় গ্রোথ ফেজে রয়েছে, গ্রোথ মোডে রয়েছে। তারা তাদের ব্যবসার সম্প্রসারণ ঘটাচ্ছে, ফলে প্রচুর পরিমাণ টাকা তারা বিনিয়োগ করছে। এই সময় তারা প্রফিটেবিলিটির দিকে ততটা লক্ষ্য রাখছে না যত না তারা বিজনেস এক্সপ্যান্ড করছে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, খেয়াল করে দেখবেন আমি যে 10টা কোম্পানি নিয়ে আলোচনা করব তাদের প্রাইস আর্নিংস গ্রোথ কিন্তু সবার 1 থেকে বেশি। সাধারণত প্রি ইজি রেশিও মানে প্রাইস আর্নিংস গ্রোথ রেশিও, অর্থাৎ প্রাইস আর্নিংস ডিভাইডেড বাই ইপিএস গ্রোথ, এইটা 1-এর নিচে হওয়া মানে সেই কোম্পানিটা আন্ডার ভ্যালুড। কিন্তু খেয়াল করে দেখুন, এই 10টা কোম্পানি যেহেতু সবগুলোই গ্রোথ মোডে রয়েছে, তাদের পিইজি রেশিও কারো 1, কারো 2, কারো 3, মানে এইগুলোই কিন্তু এই ধরনের ব্লু চিপ কোম্পানিগুলোর জন্য ভীষণ নর্মাল। এবার চলে আসি মার্কেট শেয়ারের ক্ষেত্রে। দেখুন, রিলায়েন্স যেহেতু কংগ্লোমারেট, তার বিভিন্ন সেক্টরে আলাদা আলাদাভাবে বিচার করতে হবে। সেক্ষেত্রে দেখুন, রিলায়েন্স জিওর তার 38%, এর আগে আমি বলেছি তার মার্কেট শেয়ার। রিলায়েন্স রিটেলের ক্ষেত্রে 41.5% মার্কেট শেয়ার, এবং মোটামুটি দেখুন তাদের পেট্রোকেমিক্যাল বিজনেসে সেটাও কিন্তু লার্জেস্ট। তার মধ্যে রয়েছে পলিমার, পলিয়েস্টার, অ্যারোমেটিক্স এবং ফাইবার ইন্টারমিডিয়েটস। এই কোম্পানি মানে পেট্রোকেমিক্যাল কোম্পানির ক্ষেত্রে এই যে প্রোডাক্টসগুলো কিন্তু লার্জেস্ট প্রোডাকশন এবং লার্জেস্ট প্রফিটেবিলিটি কেবল কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রে রয়েছে। এবং তার প্রোমোটার হোল্ডিং দেখুন 50.59%, আগে খানিকটা কম ছিল, সেখানে কিন্তু ধীরে ধীরে প্রোমোটার তার আরও শেয়ার কিনে তার প্রোমোটার হোল্ডিং বাড়াচ্ছেন। অর্থাৎ কোম্পানি যারা মালিক, মুকেশ আম্বানি, নীতা আম্বানি এবং তাদের সন্তানরা, তারা কিন্তু একটু করে শেয়ার খোলা বাজার থেকে কিনে নিচ্ছেন। যখনই প্রোমোটাররা খোলা মার্কেট থেকে নিজেদের শেয়ার কিনে নেন, তখন বুঝতে হবে তাদের এই বিশ্বাস রয়েছে যে কোম্পানি ভবিষ্যতে অবশ্যই বৃদ্ধি হবে, নইলে কিন্তু তারা নিজেদের শেয়ার কখনো মার্কেট থেকে কিনে নিতেন না। 50.59% একটা হেলদি অবশ্যই প্রোমোটার হোল্ডিং। এবার এশিয়ান পেন্টসের ক্ষেত্রে আসি। হ্যাঁ, তার আগে বলে দিই, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ আমি মোটামুটি 9 বছরে আমি তো এদের ভালো গুণগুলো বললাম, প্রফিটেবিলিটি বললাম, রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড নিয়ে আলোচনা করছি। এর সঙ্গে মাথায় রাখতে হবে প্রাইস অ্যাপ্রিসিয়েশনটাও গুরুত্বপূর্ণ। অর্থাৎ গত 9 বছরে এদের শেয়ারের দাম কিরম বৃদ্ধি পেয়েছে, কারণ আমরা তো শেয়ার মার্কেটে বিনিয়োগ করি এবং এক্সপেক্ট করি যে শেয়ারের দাম বাড়বে, সুতরাং শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে কেন। দেখুন, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের আমি 2012 পয়লা সেপ্টেম্বর থেকে তথ্য নিয়েছি, 9 বছরের তথ্য নিয়েছি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের 1 সেপ্টেম্বর 2012-তে দাম ছিল 387 টাকা, এখন 2148 টাকা, অর্থাৎ প্রায় 5 গুণ বৃদ্ধি, প্রায় 5 গুণের একটু বেশি বৃদ্ধি পেয়েছে। 9 বছরে 5 গুণ বৃদ্ধি পাওয়া কিন্তু মোটেই খারাপ না, বরং বলা যেতে খুবই ভালো একটা রিটার্ন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ দিয়েছে, এবং আশা করা যেতে পারে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ভবিষ্যতে এরকম রেট অফ রিটার্ন দেবে। 2 নম্বর চলে যাচ্ছি এশিয়ান পেন্টস। 367 টাকা দাম ছিল আজ থেকে 9 বছর আগে, ঠিক 9 বছর আগে। এখন দাম হচ্ছে 3113 টাকা, অর্থাৎ 6 গুণ বৃদ্ধি পেয়েছে এশিয়ান পেন্টস। তার রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, এটাকে আমি এতে আলোচনা করছি। দেখুন, 20%-র ওপর যদি রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড হয়, তার মানে নিঃসন্দেহে সেই কোম্পানি খুবই ভালো। গত 10 বছর ধরে যদি এশিয়ান পেন্টসের আপনি অ্যাভারেজ রিটার্ন অন ইকুইটি অ্যান্ড রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড আপনারা দেখেন, তাহলে দেখুন এটা 20%-র ওপরে, 20%-এর ওপরই রয়েছে। মানে হুইচ মানে অফকোর্স মিনস, মানে যেটা মানে বোঝায় যে এটা নিঃসন্দেহে একটি এমন একটা কোম্পানি যার গ্রোথে কিন্তু কোনো রকম কোনোভাবে স্লো হয়ে আসেনি, স্লথ হয়ে আসেনি। এর প্রাইস আর্নিংস গ্রোথ রেশিও 1.6, মার্কেট শেয়ার 39%, প্রোমোটার হোল্ডিং 52.79%, এবং অবশ্যই এর ডেটার্স সার্কেল 12.69, এখন 12.69, অর্থাৎ প্রায় 13 দিনের মধ্যে তারা তাদের এর কাছ থেকে যাদের কাছ থেকে তারা টাকা পাবেন, তাদের কাছ থেকে টাকা তুলে ঘরে নিয়ে আসতে পারেন। অর্থাৎ আপনি কোনো জিনিস বিক্রি করেছেন, সেই জিনিসটা বিক্রি করার জন্য যে টাকাটা, সেই টাকাটা কিন্তু তারা 13 দিনের মধ্যে পেয়ে যান, যেটা
মানে বলা যায় অভাবনীয়, কারণ 13 দিনের মধ্যে একসঙ্গে পুরো টাকা এরকম ফেরত নিয়ে যাওয়া খুব খুব হাতে গোনা কয়েকটা কোম্পানিরই থাকে। চলে আসি হচ্ছে হিন্দুস্তান ইউনিলিভারের ক্ষেত্রে। তার রিটার্ন অন ইকুইটি 29.2 এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 39.2। মাথায় রাখতে হবে হিন্দুস্তান ইউনিলিভার এমন একটা কোম্পানি যার রিটার্ন অন ইকুইটি অ্যান্ড রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কেবলমাত্র এই বছরের জন্য বলছি, তার অ্যাভারেজ রিটার্ন অন ইকুইটি অ্যান্ড রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কিন্তু সবসময় 60 থেকে 70-এর মধ্যেই ছিল। আবার বলছি 60 থেকে 70, যার এই রিটার্ন অন ইকুইটি অ্যান্ড রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড হয়, বুঝতেই পারছেন কি দুর্দান্ত কোম্পানি সেটা। শুধু তাই না, দেখুন সেটা হচ্ছে তার দাম ছিল আজ থেকে 9 বছর আগে তার দাম ছিল 466 টাকা, এখন 2619 টাকা। গত শুক্রবার বন্ধ হয়েছে, সর্বকালীন উচ্চতায় বন্ধ হয়েছে, অর্থাৎ তার দাম বৃদ্ধি হয়েছে প্রায় আবার সেই 6 গুণ। তার মানে এই ধরনের তথ্য যারা বলেন বড় কোম্পানি বৃদ্ধি হয় না, বড় কোম্পানির শেয়ারের দাম বাড়েন না, তাদের জন্য কিন্তু এই তথ্যগুলো থাকছে। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি সুবিশাল কোম্পানিগুলো 10 বছরে কোনোটা 5 গুণ, কোনোটা 6 গুণ কিন্তু বৃদ্ধি পেয়ে চলেছে। এবার চলে আসি এর প্রাইস আর্নিংস গ্রোথ রেশিও। যে কোনো এফএমসিজি সেক্টর অথবা পেন্ট সেক্টরের কিন্তু প্রাইস আর্নিংস গ্রোথ রেশিও অত্যন্ত হাই হয়। সেক্ষেত্রে রিলায়েন্স হিন্দুস্তান ইউনিলিভারও ব্যতিক্রম নয়, 3.8 হচ্ছে তার প্রাইস আর্নিংস গ্রোথ রেশিও। এইবার তার মার্কেট, আমরা যদি বলি তার মার্কেট শেয়ার কি, 50%। কল্পনা করুন 50%। গোটা ভারতবর্ষে এফএমসিজি গুড যা বিক্রি হয় তার 50%ই হিন্দুস্তান ইউনিলিভারের দখলে, এবং তার প্রোমোটার হোল্ডিং, হেলদি প্রোমোটার হোল্ডিং 61.9, এবং তার ডেটার্স টার্নওভার রেশিও এই বছরই গত 2 বছর ধরে একটু সামান্য খারাপ হয়েছে, অবশ্যই কোভিডের জন্য, এই প্যান্ডেমিকের জন্য। 27.11 ছিল, অর্থাৎ 27 দিনে সে তার টাকা পুরো তুলে নিতে পারত, এবং এখন সেটা হচ্ছে 34 দিনে, অর্থাৎ 1 মাস সময় লাগছে তার টাকাটা পুরোপুরি মার্কেট থেকে তুলে নিতে। তারপর মোটামুটি তাহলে আমরা একটি কংগ্লোমারেট নিয়ে আলোচনা করলাম, একটি পেন্টস কোম্পানি নিয়ে আলোচনা করলাম, একটি এফএমসিজি কোম্পানি আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব এইচডিএফসি ব্যাংক, ভারতবর্ষের সবচেয়ে বড় প্রাইভেট ব্যাংক। তার রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দিয়ে কিছু বোঝা যাবে না, কারণ সাধারণত ব্যাংকগুলো যেহেতু লোন দেয় এবং লোন নেয়, তার ফলে তাদের রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দেখে কিন্তু কোম্পানির পারফরমেন্স বিচার করলে চলবে না। তার প্রাইস আর্নিংস গ্রোথ 1.7, তার লার্জেস্ট ব্যাংক, এবং তাতে এবং প্রোমোটার শেয়ার হোল্ডিং যদি আমরা দেখতে চাই, তার মোটামুটি তার প্রোমোটার শেয়ার হোল্ডিং কিন্তু এইচডিএফসি ব্যাংকের খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে 25.89, অর্থাৎ প্রোমোটাররা বিশাল হোল্ড করে নেই, কিন্তু ইনস্টিটিউশনাল যারা ইনস্টিটিউশনস এবং যারা নন ইনস্টিটিউশন তাদের কিন্তু বাকি প্রায় 75% তাদের দখলে। প্রোমোটার হোল্ডিং কিন্তু মোটামুটি 25.89, মানে 26%। তার মানে কিন্তু এটা নয় প্রোমোটার হোল্ডিং কম হলে সেই কোম্পানি খারাপ হবে। এইচডিএফসি ব্যাংক কিন্তু হাই গ্রোয়িং ব্যাংক, সেই কারণ সেটা কি করে বোঝা যাবে, কত পরিমাণ ডিপোজিট হচ্ছে এবং কত পরিমাণ তার ক্রেডিট হচ্ছে, অর্থাৎ এই তার ডিপোজিট এবং ক্রেডিট হচ্ছে, ডিপোজিট হচ্ছে 8.5% এবং ক্রেডিট হচ্ছে 9.6%। অবশ্য সেই ক্রেডিট এবং ডিপোজিটের দিক থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ভারতবর্ষের সবচেয়ে বড় ব্যাংক, কিন্তু প্রাইভেট ব্যাংকের মধ্যে এইচডিএফসি ব্যাংক গত কয়েক বছরে যে বৃদ্ধি দেখিয়েছে সেটা কিন্তু অকল্পনীয়। 1614 টাকা এখন বর্তমান দাম, আজ থেকে 9 বছর আগে দাম ছিল 260 টাকার আশেপাশে, অর্থাৎ সেখানে কিন্তু প্রায় 6 গুণ বৃদ্ধি পেয়েছে। যদি খেয়াল করে দেখেন কিন্তু মোটামুটি এই যে সুবিশাল কোম্পানিগুলো, এগুলো 5 থেকে 6 গুণ বৃদ্ধি পেয়েছে গত এই 9 বছরের মধ্যে। সুতরাং এইগুলোকে মোটেই খারাপ রিটার্ন বলা যাবে না, এর সঙ্গে তাদের ডিভিডেন্ড ইল্ড তো থাকছেই। এরপরে চলে আসি এমন একটা নাম যে নামটার সঙ্গে বোধহয় সব মানুষই পরিচিত, পিডিলাইট ইন্ডাস্ট্রিজ। যারা ফেভিস্টিক, যারা ফেভিকুইক, যারা ফেভিকলের কথা নাম শুনেছেন, তারা নিঃসন্দেহে পিডিলাইটের কথা শুনে থাকবেন, কারণ এইখানে মজার ব্যাপারটা হচ্ছে পিডিলাইট কোম্পানির নামটা হয়তো অধিকাংশ মানুষই জানেন না, কিন্তু ভারতবর্ষের অধিকাংশ মানুষ ফেভিকল কি জানেন, ফেভিস্টিক বা ফেভিকুইক কি সেটা তারা জানেন, এবং তারা এতে গেলে কিন্তু তারা পিডিলাইট কোম্পানির প্রোডাক্ট চান না, তারা বলেন হয় একটা ফেভিকুইক বা একটা ফেভিস্টিক দিন। এইখানে পিডিলাইটের সাফল্য তার প্রোডাক্টের নামে
গোটা ভারতবর্ষ তাদের চেনে। রিটার্ন অন ইকুইটি 22.5%, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 29.4%। গত 10 বছর ধরে তাদের অ্যাভারেজ রিটার্ন কিন্তু 20 থেকে 25 এর মধ্যেই থাকছে, ভীষণ ইমপ্রেসিভ রিটার্ন। প্রাইস আর্নিংস গ্রোথ 1.6, অর্থাৎ অন্যদের তুলনায় সামান্য কম, মানে তার আরও বিজনেস ক্যাপাসিটি বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে। মার্কেট শেয়ার ফেভিকলের ক্ষেত্রে 70% এবং ফেভিকুইক হচ্ছে 60 থেকে 70% অফ দ্য টোটাল ইন্ডিয়ান মার্কেট। অভাবনীয়। প্রোমোটার হোল্ডিং বৃদ্ধি পেয়েছে, খুব ইন্টারেস্টিং, মানে প্রোমোটাররা জানেন যে তাদের কোম্পানি আরও ব্যবসা বৃদ্ধি করবে। 70 আগে ছিল 69.74 2018, 2021 হচ্ছে 70.13। এবার চলে আসি ডেটার্স টার্নওভার রেশিও, শুনলে অবাক হবেন। ডেটার্স টার্নওভার রেশিও 6.89, এক সপ্তাহের মধ্যে তাদের পাওনা, তাদের মানে যে পাওনা মানুষের কাছ থেকে পুরো টাকাটা তারা তুলে নিতে পারবেন, যে কোনো কোম্পানির সঙ্গে থেকে অনেক অনেক বেটার। চলে আসি তারপরের সেক্টর, ভারতবর্ষ এবং বিশ্বের অন্যতম সেরা কোম্পানি, অন্যতম বড় কোম্পানি, তার নাম হচ্ছে TCS, টাটা কনসালটেন্সি সার্ভিসেস। টাটা কনসালটেন্সি সার্ভিস ভারতবর্ষের সবচেয়ে বড় কোম্পানি। রিলায়েন্সকে মাঝে মাঝে টেক্কা দিয়ে দেয়, মাঝে মাঝে রিলায়েন্সকে ছাড়িয়ে ভারতবর্ষের সবচেয়ে বড় কোম্পানি হয়ে ওঠে। 36,000 কোটি টাকার কাছে তাদের বার্ষিক প্রফিট। শুধু তাই না, তাদের রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দেখলে মাথা খারাপ হয়ে যাবে। রিটার্ন অন ইকুইটি 39.1%, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড হচ্ছে 48.9%, তার প্রাইস আর্নিংস গ্রোথ 33.7। এবং সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে যে তাদের টোটাল মার্কেট শেয়ার হচ্ছে 15% ইন ক্যাপিটাল মার্কেট BPO, এবং তাদের ডেটার সার্কেল, তাদের যে প্রোমোটার হোল্ডিং সেটাও কিন্তু বৃদ্ধি পেয়েছে, খুব সামান্য হলেও কিন্তু বৃদ্ধি পেয়েছে 72.05 থেকে 72.19। আর তাদের ডেটার্স টার্নওভার রেশিও সেটা পিডিলাইটের থেকেও ভালো, তারা 5.05 এখন, অর্থাৎ 5 দিনে তারা তাদের গোটা টাকাটা তুলে নিতে পারে। চলে আসি মারুতি, অটো সেক্টরের সবচেয়ে বড় কোম্পানি এবং সবচেয়ে পপুলার কোম্পানি। ভারতবর্ষের মধ্যবিত্ত মানুষ এই ধরনের কোম্পানিকে খুব পছন্দ করে। মারুতির 800, মারুতির অল্টো, এই দুটো কিন্তু মানুষ একেবারে দুহাত বাড়িয়ে গ্রহণ করেছে, এত পপুলার এই কোম্পানি। তার রিটার্ন অন ইকুইটি আর রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দেখে বিচার করা যাবে না। 9.73 হচ্ছে তার রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড হচ্ছে 8.66, প্রাইস আর্নিংস গ্রোথ হচ্ছে 1.5। তার মার্কেট শেয়ার ভীষণ ইমপ্রেসিভ। টোটাল যা প্যাসেঞ্জার ভেহিকলস বিক্রি হয় ভারতবর্ষে তার 48.61% কিন্তু মারুতির গাড়ি হয়। প্রোমোটার হোল্ডিংও ইমপ্রেসিভ 56.37%। এবং ডেটার সার্কেল, আবার বলছি, করোনা মানে এই মহামারীর জন্য গত 2 বছরে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আগে 26 দিনে তারা টাকা তুলে নিতে পারতেন, এখন 43 দিন লাগছে তাদের টাকা তুলে নেবার ক্ষেত্রে। তারপরের সেক্টর ফার্মা সেক্টর, ওষুধ সেক্টর। ভারতবর্ষের সবচেয়ে বড় কোম্পানি সান ফার্মাসিউটিক্যালস এবং বিশ্বের অন্যতম সম্মানীয় এবং বরেণ্য কোম্পানি সান ফার্মা। তাদের এখনো প্রোডাক্ট নেই, তাদের ফার্মা ওষুধের ক্ষেত্রে এখনো প্রোডাক্ট নেই যে তারা বিক্রি করেন না। তাদের কার্ডিয়াক থেকে শুরু করে, স্কিন থেকে শুরু করে, পেডিয়াট্রিক্স থেকে শুরু করে সব জায়গায় কিন্তু তারা রাজত্ব করে এই সান ফার্মা। আউটস্ট্যান্ডিং কোম্পানি, খুব বেশি প্রচারে আসে না, কিন্তু তারা নিঃশব্দে নিজেদের কাজ চালিয়ে যাচ্ছে। শুধু তাই না, সান ফার্মার নিজস্ব কিন্তু রিসার্চ অ্যান্ড R&D তারা কিন্তু কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করে যাচ্ছে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, সেটা কিন্তু সান ফার্মার পক্ষে অবশ্যই সদার্থক। এবং যেটা বলছি যে ভারতীয় ওষুধ কোম্পানিগুলো যেহেতু বিশ্বের কাছে খুব সমাদৃত তাদের অতি উন্নত মানের ওষুধের জন্য, সেই জন্য সান ফার্মা ভবিষ্যতে যে তার সুনাম অক্ষুণ্ণ রাখবে সে ব্যাপারে সন্দেহ কিন্তু খুব কমই প্রকাশ করা যায়। এই ক্ষেত্রে বলে নিই, রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড রিটার্ন অন ইকুইটি 6.33, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 13.9, প্রাইস আর্নিংস গ্রোথটা এখানে লক্ষ্য করুন 0.1, অর্থাৎ মানে খুব
খুব দ্রুত তার ব্যবসা তারা বৃদ্ধি করতে পারে, প্রচুর সম্ভাবনা রয়েছে এবং তার আর্নিং সাইকেল ইমপ্রুভমেন্ট হচ্ছে। ভবিষ্যতে হয়তো আমরা সানফার্মাকে একটি নতুন রূপে এমার্জিং জায়ান্ট হিসেবে কিন্তু আমরা দেখতে পারি। তার মার্কেট শেয়ার হচ্ছে, ভারতবর্ষের প্রচুর ওষুধ কোম্পানি রয়েছে সেই জায়গাটা, এবং তারা প্রত্যেকেই বিখ্যাত। সেই জায়গাটা দাঁড়িয়ে ভারতবর্ষের টোটাল 8% মার্কেট ক্যাপচার করাটা কিন্তু মুখের কথা নয়। এবং ডেটাস টার্নওভার রেশিও মোটামুটি ওই 54 দিন লাগছে তাদের টাকাটা তুলে নিতে। এবার চলে আসি টাইটান। ভারতবর্ষে টাইটানের নাম শুনেনি, হিন্দুস্তান ইউনিলিভারের মতন এরকমও খুব কম রয়েছে। তাদের মোটামুটি ভার্টিকালসগুলোর মধ্যে একটা জুয়েলারি রয়েছে, একটা ওয়াচেস রয়েছে, আর আরেকটা অবশ্যই পারফিউমস রয়েছে। স্কিন হচ্ছে তাদের বিখ্যাত তাদের পারফিউম ব্র্যান্ড। এই টাইটানের রিটার্ন অন ইকুইটি 13.6, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 13, প্রাইস আর্নিংস গ্রোথ রেশিও 2.4। তাদের মার্কেট ক্যাপ মানে যদি ভারতবর্ষের মার্কেট মানে তাদের কত মার্কেট শেয়ার কত সেটা যদি আমরা জানতে চাই, তার মধ্যে আমার ওয়াচের ক্ষেত্রে, ঘড়ির ক্ষেত্রে 60% এবং জুয়েলারির ক্ষেত্রে 6%। জুয়েলারি কিন্তু প্রচুর নামি দামি জুয়েলারি দোকান রয়েছে, তার মধ্যে আবার বলছি যে টাইটানের 6% মার্কেট শেয়ার ক্যাপচার করাটা ভীষণ ইমপ্রেসিভ। প্রোমোটার হোল্ডিং 52.9%, কিন্তু এইখানে ডেটাস টার্নওভার রেশিওটা কিছুটা বেশি, 81.59, যেটা বেড়েছে 69.19 থেকে, এবং সেটার জন্য কিন্তু এই মহামারী দায়ী সেটা বলা যেতে পারে। চলে আসি হচ্ছে, এবং এটা অবশ্যই টাইটানকে ভারতবর্ষের অন্যতম বড়, ভারতবর্ষের সামনে 20 থেকে 25 বছরে যে পরিমাণ কনজামশন বৃদ্ধি হবে, যে পরিমাণ মানুষ কেনাকাটা করবেন, সেক্ষেত্রে টাইটান কিন্তু উপকৃত হবার জায়গায় রয়েছে। লাস্টেরটা ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, লার্সেন অ্যান্ড টার্বো, 100 বছরের পুরনো কোম্পানি। মজার ব্যাপার হচ্ছে প্রোমোটার হোল্ডিং 0, অর্থাৎ এর কোনো প্রোমোটার নেই, এর কোনো মালিক নেই, এর সবাই মালিক। এখানে ইনস্টিটিউশনাল হোল্ডিং আছে, নন ইনস্টিটিউশনাল হোল্ডিং আছে। ইনস্টিটিউশনাল হোল্ডিং হচ্ছে 55.86, নন ইনস্টিটিউশনাল হোল্ডিং হচ্ছে 44%। তার প্রাইস আর্নিংস গ্রোথ রেশিও ভীষণই কম, 0.4, অর্থাৎ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা বহু বছর মার্কেটে রয়েছেন তারা জানেন যে গত 10 থেকে 12 বছরে ইনফ্রাস্ট্রাকচার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতবর্ষে। তার জন্য সাবপ্রাইম ক্রাইসিস, 2000 সাবপ্রাইম ক্রাইসিস অবশ্যই দোষী, কিন্তু এখন ইনফ্রাস্ট্রাকচার আবার ফেরত আসছে, পরিকাঠামোভাবে ভারত আবার উন্নতি করছে, বিপুল সম্ভাবনা তৈরি হচ্ছে, এবং লার্সেন অ্যান্ড টুব্রো ভারতবর্ষের সবচেয়ে বড় ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি হিসাবে তার কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা বেশি, কারণ তার গুণগতভাবে একটা কোম্পানি যখন 100 বছরের বেশি টিকে যায়, তার মানে এটা দাঁড়ায় যে সেই কোম্পানি একদম মজবুত ভিতের ওপর দাঁড়িয়ে আছে। তাহলে আশা করি এই ভিডিওটা আপনাদের সবার ভালো লাগলো। হ্যাঁ, আরেকটা রিটার্ন অন ইকুইটিটা বলে দিই, যে রিটার্ন লার্সেন অ্যান্ড টুব্রোর রিটার্ন অন ইকুইটি হচ্ছে 19.3%, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড হচ্ছে 15.3%, যেটা খারাপ নয়। এই অবস্থা দুরবস্থার মধ্যেও এই ধরনের রিটার্ন অন ইকুইটি অ্যান্ড রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড রাখাটা যথেষ্ট আকর্ষণীয় বলেই মনে করা হচ্ছে। সুতরাং এই যে 10টা কোম্পানি নিয়ে আলোচনা করলাম, প্লিজ মনে রাখবেন এটা না কোনো রিকমেন্ডেশন, না কোনো সাজেশন, না কোনো অ্যাডভাইস, কেবলমাত্র তথ্যভিত্তিক একটা আলোচনা, যাতে সাধারণ মানুষ, নতুন বিনিয়োগকারী যাতে সচেতন হতে পারেন যে এই ধরনের কোম্পানি ভারতবর্ষে রয়েছে, যারা গত 10 থেকে 15 বছর কি তারও আগে থেকে মানে সাধারণ মানুষের জন্য, বিনিয়োগকারীদের জন্য কিন্তু ভালো সম্পদ সৃষ্টি করে দিয়েছে। যদি এখানেই শেষ করছি, যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে, হাত জোর করে অনুরোধ করবো প্লিজ শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, যাতে তাদেরও কাজে লাগে। অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশের বেল বাটনটা টিপে, এবং প্লিজ একটা লাইক দিন, যাতে ভবিষ্যতে আমি অনুপ্রাণিত হতে পারি নতুন একটা ভিডিও নিয়ে আসার জন্য। আর এর সঙ্গে আরেকটা কথা জানিয়ে দিই, যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো সাজেশন থাকে, যদি মনে হয় যে আপনাদের কোনো একটা এপিসোড করতে হবে কোনো একটা বিশেষ টপিকের ওপর, অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আমি আমার সাধ্য মতন চেষ্টা করবো যাতে সেই টপিকটার ওপর আমি একটা নতুন ভিডিও নিয়ে আসতে পারি বা আলোচনা করতে পারি। নমস্কার, সবাই ভালো থাকবেন।